তার গলা দয়ে। অপ্রত্যাশিত আঘাতে হকচকিয়ে যায় সে। থমকে দাঁড়িয়ে পড়ে, নিঃশ্বাস আটকে। চোখের সামনে দাঁড়িয়ে অর্ণর চেহারা যেন একরাজ তাণ্ডব। চোখ দুটো তীব্র রক্তাভ, চোয়াল শক্ত, নিঃশ্বাসে যেন বারুদের গন্ধ। এলোমেলো চুল, ভাঁজ পড়া শার্ট, নড়ে ওঠা নাসারন্ধ্র, স্বভাব সুলভ মুখখানা বিধ্বস্ত, অথচ হিংস্র ছায়া তার পুরো অস্তিত্ব জুড়ে। অর্ণর এই রূপ দেখে বিন্দু কাঁপে। অর্ণ দৃঢ় হাতে বিন্দুর গলা চেপে ধরে ঠোঁট ফেটে ওঠে হিস হিস শব্দে। হাউ ডেয়ার ইউ! এত বড় সাহস হলো কি করে আমাকে নিয়ে খেলতে? ভাবলি কি করে তুই পালিয়ে যাবি আর আমি চুপ করে থাকবো? তুই ভুলে গেছিস আমি কে? অর্ণর সাজ যেন দাবা নলের মতো ছাপিয়ে পড়ছে বিন্দুর মুখে। তার হাতের বাঁধনে গলার শ্বাস আটকে আসে মেয়েটির। নিঃশ্বাস হোঁচট খায়, বুক ধক ধক করে ওঠে আতঙ্কে, শরীর থর থর করে কাঁপতে থাকে। বিন্দুর ঠোঁট কাঁপে, সে যেন শব্দ করতে চায় কিন্তু পারে না। ভীত সন্ত্রস্ত বিন্দু বোবা পাথরের মতো ঠায় দাঁড়িয়ে। শুধু জলপ্রপাতের ন্যায় টুপটুপ করে গড়িয়ে পড়ছে অশ্রু। অর্ণর কণ্ঠ যেন বরফ আর আগুন একসাথে, ঠান্ডা অথচ দহনকারী। অর্ণ তীক্ষ্ণ গলায় হুংকার ছেড়ে বলল, তোকে আমার অবাধ্য হতে মানা করেছি, ভুলে গেছিস? কথা বল, বারণ করেছি। কথা বলিস না কেন? মুখের তালা ঝুলিয়ে রেখেছিস? পাখনা গজিয়েছে বুঝি? মরার শখ জেগেছে তোর? বিন্দুর মুখ লালচে রঙে রঙিন হয়ে উঠল, দম আটকে যাচ্ছে তার। সে ছটফট করতে করতে অস্পষ্ট স্বরে ফিসফিস করে বলে উঠল, লাগছে, ছাড়ুন। কিন্তু অর্ণ থামল না। তার হাতের বাঁধন আরো শক্ত হলো। মেয়েটির মাথা থেকে কাঁধ অবধি তাকে টেনে নিল নিজের গায়ের কাছে। অর্ণর চোখের দৃষ্টিতে যেন অগ্নিশলাকা, সেই দৃষ্টিতে সারা দেহে কাঁপন ধরেছে বিন্দুর। অর্ণ তীক্ষ্ণ গলায় গর্জে উঠল, লাগুক, তোর মতো অবাধ্য নারীর দরকার নেই আমার। আমি এখনো মরিনি, আমি এখনো বেঁচে আছি, নিঃশ্বাস নিচ্ছি। একটা কথা ভালো করে মনে গেঁথে নে ছোড়ই, আমি ছাড়া তুই দম নিতে পারবি না। অন্য কারোর দৃষ্টি তোকে ছুঁতে পারবে না, সাহস করবে না। আমি হব তোর নিঃশ্বাস, যা তুই চাইলে ফেলে দিতে পারবি না, আর না চাইলেও বাঁচতে হলে নিতে বাধ্য হবি। আমি তোর অন্তরাত্মা হয়ে রইব, চাইলেও ছাড়াতে পারবি না। বিন্দু চোখ উল্টে ফেলতেই অর্ণর হাত শীতল হয়ে গেল। মেঝেতে বসে পড়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে বিন্দু। অস্পষ্ট স্বরে ডুকরে কেঁদে ফেলল সে। অর্ণ নিজের চুল মুঠো করে ধরে ঘন ঘন শ্বাস টেনে আর পর মুহূর্তে ঘরের পাশে ড্রেসিং টেবিলটা ভেঙে ফেলে এক ঝটকায়। আতঙ্কে বসা অবস্থায় বিন্দু পিছিয়ে গেল। বিন্দু হাঁপাতে থাকে, চোখে ভয় আর জল। অর্ণ ধীরে ধীরে সামনে এগিয়ে এসে বিন্দুর সামনে হাঁটু গেড়ে বসে তীক্ষ্ণ স্বরে বলে, নিশুতি রাতের নিস্তব্ধতা ছিন্ন করে হঠাৎ এক বজ্রপাত। আকাশ যেন ফেটে পড়ল শব্দে, আর সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে নামে বৃষ্টি। জানালার কাছ বেয়ে জল গড়িয়ে পড়ছে ধীরে ধীরে। ঠিক তেমন করেই নেমে এসেছে এক নিঃশব্দ তাণ্ডব অর্ণর চোখে। তবে এবার সেখানে হিংস্রতা নেই, আছে তীক্ষ্ণ নিঃশ্বাস, এক দাহ। অর্ণ ধীরে ধীরে এগিয়ে আসে, কোনো শব্দ নেই তার পায়ে, কেবল বুকের ভেতর একটা ঝড় বইছে। অর্ণ বিন্দুকে শক্ত করে জড়িয়ে ধরে, বিন্দুর মাথাটা টেনে নিজের বুকের সঙ্গে চেপে রাখে। মুহূর্তটা যেন চুপচাপ পাগল হয়ে উঠেছে। তার কণ্ঠ এবার আর গর্জে ওঠে না ফিসফিসে, কিন্তু প্রতিটি শব্দে এক অব্যক্ত আগুন। তুই যেখানেই থাকিস, তোর নিঃশ্বাসে আমি বাঁচবো, তোর দু চোখে আমি জ্বলবো, তোর ঘুমে আমি ছায়ার মতো ঘুরবো। তুই পালাতে পারবি না চড়ুই, কারণ আমি থেকে যাব তোর ভেতর, তোর চারপাশে, তোর অস্তিত্বে। বৃষ্টির শব্দে ঢাকা পড়ে যায় বিন্দুর নিঃশ্বাসের কাঁপুনি, কিন্তু অর্ণর বুকের ভিতর শোনা যায় সেই অদৃশ্য প্রতিধ্বনি। অর্ণর স্পন্দন স্পষ্ট অনুভব করছে বিন্দু। বিন্দু ছিটকে দূরে সরে যায়, কাঁপা কাঁপা গলায় বলে, একটা মানুষকে সম্পদ মনে করে জোর করে নিয়ন্ত্রণ করলে তাকে দায়িত্ব বলে না, এটা হয় বন্দিত্ব। আমি বন্দী হতে চাই না, আমি আপনার অধীনে হয়ে থাকতে পারবো না। প্লিজ আমাকে মুক্তি দিন। এই দম্ভ থেকে, এই দাবির নাম চাপিয়ে দেয়ার সম্পর্ক থেকে আমি মুক্তি চাই। আমি শুধু একটু নিঃশ্বাস নিতে চাই নিজের মতো করে। অর্ণর চোখের দৃষ্টি স্থির,
শান্ত, কিন্তু সেই শান্ততার ভেতর যেন এক অদ্ভুত ঝড় লুকিয়ে আছে। এই রাগ নাকি যন্ত্রণা বোঝা যায় না। বিন্দুর কণ্ঠ থর থর করে কাঁপছে, তবু প্রতিটি শব্দ স্পষ্ট দৃঢ়। কি বললি? আবার বল। অর্ণ একদম চুপচাপ তাকিয়ে থাকে বিন্দুর চোখে। চোখ জোড়া শান্ত, কিন্তু সেই শান্ততায় জমে থাকা উত্তরের কোনো শব্দ নেই। তবু যেন ওই নীরবতাই বলে দিচ্ছে এই যুদ্ধ শেষ হয়নি, এখনো বাকি অনেক কিছু। বিন্দু তাকালো না অর্ণর চোখে, মাথা নিচু করেই বলল, মুক্তি চাই। আমি আপনাকে তালাক দিয়ে নিঃশব্দ রাতে যেন এক তীব্র বজ্রপাত। বাকিটুকু বলার আগেই অর্ণর শক্ত হাতের চর পড়ল বিন্দুর কোমল গালদয়ে। এক অপ্রস্তুত মুহূর্ত থমকে গেল সময়। মেয়েটির নাজুক শরীরটা কেঁপে উঠল, তীব্র ব্যথায় কান ঝাঝা করে উঠল। চোখের সামনে অন্ধকার ছেয়ে গেল এক মুহূর্তের জন্য। গালের তাপে যেন আগুন লেগে গেছে, রক্ত স্রোতের মতো ছুটছে সারা মুখ জুড়ে। বিন্দু কেঁপে উঠল, তারপর সশব্দে কেঁদে ফেলল। কান্নাটা যেন ভেতর থেকে উঠে এলো, অপমান আর অসহায়ত্ব তীব্র এক আর্তনাদ। হাতটা নিজের গালের উপর চেপে ধরল সে, যেন ব্যথাটা কিছুটা হলেও থামানো যায়। কিন্তু ততক্ষণে শরীরের চেয়ে বেশি আহত হয়েছে মন। চোখ দিয়ে টপ টপ করে গড়িয়ে পড়ছে অশ্রু, মুখটা কুঁচকে গেছে, ঠোঁট কাঁপছে। কোনো শব্দ নেই এখন অর্ণর ঠোঁটে, শুধু তার চোখে একটা অস্পষ্ট দৃষ্টি, রাগ, অনুশোচনা না কিছু বোঝা যাচ্ছে না। বিন্দুর গাল চেপে ধরে বজ্র গম্ভীর গলায় বলল অর্ণ, কি বলছিলি জানো? আবার বল। নিঃশব্দ রাত, কেবল কান্নার দাপটে কেঁপে কেঁপে উঠছে বিন্দু। বুকের ভিতর থেকে ওঠা হাহাকার যেন কণ্ঠরুদ্ধ, অথচ তার শরীরের প্রতিটি কাঁপন বলে দিচ্ছে সে ঠিক কতটা ভেঙে পড়েছে। শুষ্ক ঠোঁটজোড়া কাঁপছে তীর তীর করে, সেই কাঁপন যেন নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছে বাতাসের তল। অর্ণের দৃষ্টি স্থির, তীক্ষ্ণ, নির্লিপ্ত, অথচ ভেতরে গুমড়ে ওঠা আগুন। বিন্দুর মুখের দুপাশে হঠাৎই তার আঙ্গুলের চাপ শক্ত। বিন্দুর ঠোঁটজোড়া পুঁটি মাছের মতো গোল হয়ে উঠল মুহূর্তেই। ঠিক তখনই অর্ণ তার ঠোঁট নামিয়ে আনলো। টমাটে খসখসে ওষ্ঠ জোড়ায় গভীর এক নিষ্ঠুরতা আবদ্ধ হলো মেয়েলি ওষ্ঠপুটে। হিমশীতল মুহূর্তে বিন্দুর নিঃশ্বাস আটকে গেল, চোখ দুটি বিস্ফোরিত, থমকে থাকা সময়ের মতো। এই চুমুতে প্রেম নেই, আছে হিংসা, অধিকার আর অবরুদ্ধ দখলদার। অর্ণ ঠোঁটের প্রগাঢ় চুম্বন এঁটে রইল বিন্দুর কোমল ওষ্ঠপুটে। বিন্দু ছটফট করছে ছাড়া পাবার ব্যর্থ চেষ্টায়। এক পর্যায়ে অর্ণ বিরক্ত হয়ে বিন্দুর ঠোঁটজোড়া ছেড়ে দিল। অর্ণ ঠোঁটের কোণে একটুখানি নির্লজ্জ বাঁকা হাসি এনে নিচু গলায় ফিসফিস করে বলল, ছটফট করছিস কেন? ভালো লাগছে না? চুপ করুন, দয়া করে চুপ থাকুন আপনি। আপনার এই নির্লজ্জ নোংরামি আমি আর নিতে পারছি না। নিজের দোকান চেপে ধরে অসহায়ত্ব প্রকাশ করলো বিন্দু। কত স্বচ্ছ সুন্দর জীবন ছিল তার, ছোট্ট একটি ঘর, দাদি, আর সে কত হাসি খুশি ছিল। কি হচ্ছে তার সাথে? কেন এই লোকটি অভিশপ্ত করে তুলেছে তার ছোট্ট জীবনটাকে? হু হু করে কেঁদে ফেললো মেয়েটি, যার সামনে শিরদাঁড়া শটান করে পকেটে হাত গলিয়ে দাঁড়িয়ে সুঠামদেহী গম্ভীর সুস্থি চেহারার পুরুষটি শক্ত সোয়ালে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তার শীতল শান্ত চাহনিতে অগ্নি স্ফুলিঙ্গ স্পষ্ট। নির্লিপ্ত দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখল বিন্দু কান্না, তার অভিব্যক্তিতে এমন যে অপ্রয়োজনীয় শব্দের জন্য বিন্দুমাত্র স্থান নেই তার কাছে। মেয়েটির করুণ কান্নার সুর কানে পৌঁছালেও সে গুরুত্বহীন, অপ্রাসঙ্গিক। মেয়েটির মরা কান্নায় মুহূর্তেই তীক্ষ্ণ চোয়ালটা ব্লেডের ন্যায় ধারালো হয়ে উঠল। ক্রোধে ঠাসা বজ্রধ্বনি গলায় দাঁতের দাঁত পিষে গম্ভীর স্বরে বলল, মুখ সামলে চড়ুই। হাজবেন্ড হয়ে আমি তোর। এই সম্পর্কে কোনো ব্যাড ট্যাগ লাগাবি না। ভালো লাগুক বা না লাগুক, তুই আমার। এই বলতে সত্যিটা গলা বলতেই দিয়ে দৃঢ় নামাতে শিখ। ধারালো পদচারণায় দুকদম এগিয়ে গেল মেয়েটির কাছে। অমনি ছিটকে দূরে সরে যায় বিন্দু, কাঁপা কাঁপা গলায় বলল, ছবেন না আপনি আমায়। মেয়েটির কণ্ঠে ঘৃণা, চোখে ঘৃণা, তবু তাতে অর্ণর ভ্রুক্ষেপ কোথায়, বরং তার তীক্ষ্ণ ঠোঁটের কোণে এক ফোঁটা বিদ্রুপ মাখা তির্যক হাসি ফুটে উঠল, যেন সে বিন্দুর প্রতিবাদে আরো নিশ্চিত আর তার অধিকার নিয়ে। তার চোখে তাচ্ছিল্যের শীতল ঝলক, ঠোঁটে অবিচল দৃঢ়তা। এক পা এগিয়ে গিয়ে ঝুঁকে বলল,
কেন আমি ছোঁয়া বারণ নাকি? থাকলেও কিছু করার নেই। এই জীবনে আমি ছাড়া তুই আর কারো স্পর্শ পাবি না চড়ুই। বিন্দুর মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে এলো। হ্যাঁ, আপনি আমার জন্য পাপ। অর্ণর কানে গেল বুঝি। তার তীক্ষ্ণ দৃষ্টিতে আতঙ্কিত হয়ে নিজেকে গুটিয়ে নিল বিন্দু। প্রতিবাদের কোনো অবকাশ নেই তার। বিলম্ব করা মানেই লোকটিকে আরো কঠিন করে তোলা। এতে নিশ্চিত কঠিন মৃত্যু তার। অর্ণ আরো দুকদম এগিয়ে মেয়েটির গা ঘেঁষে দাঁড়ালো। বিষয়টি খেয়াল করতেই মৃদু কাপা পায়ে পিছিয়ে যেতে চাইল বিন্দু। তার আগেই নিজের কোমরে কঠোর হাতের নিষ্ঠুর চাপে থরথর করে ওঠে বিন্দুর সর্বাঙ্গ। অর্ণ শক্ত চোয়াল চেপে রক্ষতার সহিত বলে ওঠে, যতক্ষণ না আমার ছোঁয়ায় তুই ভিজবি ততক্ষণ তুই অপূর্ণ। আমি ছুবো চড়ুই, আমি ছুলে তবেই তুই পূর্ণ হবি। বিন্দুর কণ্ঠ জেগে উঠল যন্ত্রণায়। কাপা কাপা ঠোঁটের ফাঁক দিয়ে ফেটে বেরিয়ে এলো দীর্ঘদিনের কোমরে রাখা আরতি। চোখ দুটো লালচে জল ভেজা, কিন্তু সেই চোখে এখন এক বুক অভিমান, ঘৃণা আর নিঃশেষ আত্মসমর্পণ। কি ক্ষতি করেছি আমি আপনার? হ্যাঁ, আমাকে কলঙ্কিনী করতে উঠে পড়ে লেগেছেন আপনি। আপনি কি ভুলে গেছেন সম্পর্কে আমি আপনার বোন হই? এই সমাজ, এই পরিবার, এই রক্তের সম্পর্ক সবকিছুকে তাচ্ছিল্য করে আপনি যা করছেন তা পাপ, তা অন্যায়। দয়া করে আমাকে রেহাই দিন। আল্লাহকে ভয় করুন প্লিজ, না হলে আমি সমাজে মুখ দেখাতে পারবো না। আত্মহত্যা করা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। বিন্দুর কণ্ঠ রুদ্ধ হয়ে আসে, কিন্তু শেষ কথাগুলোতে যেন ভয় আর ভাঙনের প্রান্তে দাঁড়ানো এক আত্মার চিৎকার। মেয়েটির কথাটুকু শোনা মাত্রই ক্রোধান্বিত হয়ে অর্ণর চোয়ালটা শক্ত হয়ে এলো মুহূর্তেই। উগ্র মেজাজে মেয়েটির কোমর জড়িয়ে আরো কাছে টেনে এনে রাগে রিরি করে হিসিয়ে বলল, বোন হোস তুই, আমার এই কথাটা মুখে আনিস না আর। তোর পরিচয় এখন একটা, শেখ নওফিল অন্যর বউ তুই। এই সমাজ, এই হুজুগে ভরা লোকদের কথা আমি দাম দেই না। আর যাকে ভয় করতে বলেছিস সে তোর অভিভাবক, তোর সৃষ্টিকর্তা। তার স্পষ্ট সম্মতি আছে এই সম্পর্কে। আমার চোখ ফাঁকি দিয়ে পালিয়ে এসে তুই যে কাজটা করেছিস তার চরম বোকামি তোর কল্পনাতেও আসবে না। আমি চাইলে তোর জন্য কতটা ভয়ঙ্কর শাস্তি বেছে নিতে পারি, তবুও সুযোগ দিচ্ছি। ভালোয় ভালোয় বাড়ি চল, নইলে এই অন্ন তোর পৃথিবী তছনছ করে দেবে চড়ুই। ছাড়ুন, ছাড়ুন বলছি। এই বিয়ে আমি মানি না। আমি কোথাও যাব না, কোথাও না। এটাই আমার বাড়ি, আমার আশ্রয়। আমি এখানেই থাকবো। বিন্দু নিজেকে ছাড়াতে ছাড়াতে কম্পিত গলায় বলল, চোখে জল, কণ্ঠে রুদ্ধস্বর, অথচ শব্দগুলো ছিল দৃঢ়, যেন নিজের অস্তিত্ব রক্ষার শেষ আরতি। মেয়েটিকে বেঁকে বসতে দেখে মুহূর্তেই তীক্ষ্ণ চোয়ালটা শক্ত হয়ে গেল অর্ণর। দাঁতে দাঁত পিষল সে। শান্ত মস্তিষ্কে চাপা পড়ে থাকা ক্রোধটা ভলভলিয়ে বেড়ে উঠেছে যেন। তীব্র ক্রোধে চোখ দুটোতে অগ্নি স্ফুলিঙ্গ সৃষ্টি হলো। বাজপাখির ন্যায় ছো মেরে চেপে ধরলো মেয়েটির চোয়াল। হাড় হিম গলায় উঠে বলল, তোর মানা না মানার ধার ধারি না আমি। তোর মতো বেয়াদবের ইচ্ছা অনিচ্ছার দাম আমার কাছে শূন্য। কথার অবাধ্য হবি তো এখানেই গেড়ে রেখে দেব। ঘর জুড়ে নিস্তব্ধতা, যেন চারপাশের বাতাসও থমকে গেছে। কারো গলা দিয়ে শব্দ বেরুচ্ছে না। অর্ণ স্থির দাঁড়িয়ে, চোখ ঠিকরে পড়ছে আগুনের মতো হিম। মুখে কোনো তর্জন নেই, হুমকি নেই, তবুও তার দৃষ্টির সামনে কেউ চোখ তুলে তাকাতে সাহস করে না। বিন্দুর মুখ কাঁপছে, চোখে অভিমানের জলোচ্ছ্বাস, অথচ সামনে দাঁড়ানো পুরুষটি তাতে এক বিন্দু নড়ে না। বিন্দু নিজেকে গুটিয়ে নিতে নিতে বিড়বিড় করে বলল, আমি এই বিয়ে মানি না। আমি মানি না এই বিয়ে। ধীরে ধীরে অর্ণ এগিয়ে আসে, হেঁটে যায় বিন্দুর দিকে শব্দহীন, কিন্তু পদক্ষেপ গম্ভীর ভারী। বিন্দু মাথা নিচু করে আছে, নড়ে না। তার নিঃশব্দ কান্না গাল ভিজিয়ে দেয়, তবুও সে প্রতিবাদ করে না। হঠাৎই অর্ণ দাঁড়িয়ে পড়ে বিন্দুর সামনে। এরপর কোনো পূর্ব ঘোষণা ছাড়াই অসহ্য রকম নির্লিপ্ত ভঙ্গিতে এক হাতে কোমরের নিচে ও অন্য হাতে পিঠে টেনে কাঁধে তুলে নেয় মেয়েটিকে, ঠিক যেন হালকা কোনো জিনিস তুলে নিচ্ছে একটা জোর করে দখলে নেওয়া অধিকার। চমকে উঠল বিন্দু। তার মুখ থেকে ফিসফিসে এক গোঙানি বেরোয়, হাত পা ঝুলে পড়ে নিষ্প্রাণের মতো। কিন্তু অর্ণর চেহারায় কোনো রেখা বদলায় না, না দয়া, না অনুশোচনা, না রাগ, কেবল এক নির্মোহ কঠোরতা। অর্ণর শৈল কাঁধে বাদুরের ন্যায় ঝুলে থাকা বিন্দু ছটফট করে। অর্ণ দৃঢ় পদক্ষেপে সোজা ঘরের দরজার দিকে হেঁটে যায়।
ফারুকী পরিবারে বিস্ময়ে জমাট, কিন্তু কেউ কিছু বলতে সাহস করে না। বাহুতে ঝুলতে থাকা মেয়েটার মতো নিঃশব্দ তার চলে যাওয়া, অথচ ঘরে যেন বাজ পড়ে থাকে। কালো মার্সিডিজ গাড়িটা দাঁড়িয়ে পড়ে একটি বিলাসবহুল ভবনের সামনে। অর্ণ একরকম জোর করেই বিন্দুর হাত মুঠোয় চেপে ধরে টেনে হিঁচড়ে নিয়ে ভেতরে ঢুকে পড়ল। লিফট ধরে সোজা উঠে গেল 3 তলায় একটা বড়সড় পরিপাটি কক্ষে। সেখানে আগে থেকেই অপেক্ষায় ছিল মারিদ, সাদি আর আরো 2 জন অপরিচিত পুরুষ। বিন্দুকে নিয়ে সামনের সোফায় গিয়ে বসল অর্ণ। স্পষ্ট আতঙ্কের ছাপ ফুটে উঠেছে বিন্দুর মুখে। এক টুকরো বাঁচার আশায় দিশেহারা চোখে তাকালো সে সাদির দিকে। কপালে পেঁচানো ব্যান্ডেজ, মুখ ভার করে বসে আছে সে। মারিদের মুখেও সেই একই চাপা হতাশা ও ক্লান্তির ছাপ। একজন মধ্যবয়সী ভদ্রলোক কাজী সাহেব কাগজপত্র গুছিয়ে নিয়ে জিজ্ঞেস করলেন, কাবিননামায় কত টাকা বাঁধবেন স্যার? অর্ণ একটুও সময় নষ্ট না করে গম্ভীর গলায় বলে ওঠে, 1 টাকাও বাঁধতে হবে না। আমি ওকে ছাড়বো নাকি? আমার যা আছে সবই তো ওর। আপনি বিয়ে পড়ানো শুরু করুন। অর্ণর কথায় একটু হেসে উঠলেন কাজী সাহেব। এটা তো নিয়ম বাবা, মোহরানা নির্ধারণ করেই স্ত্রীর সংস্পর্শে যাওয়া লাগবে। এই নিয়ম অর্ণের অজানা নয়, তবু এক মুহূর্তের জন্য চোখ রাখলো বিন্দুর দিকেই। তার কাঁপতে থাকা হাত এখনো শক্ত করে ধরা আছে অর্ণর মুঠোয়। মেয়েটার মুখশ্রী যেন কাচের মতো ঠান্ডা, নিস্পন্দ। অর্ণ দৃষ্টি ফিরিয়ে গম্ভীর গলায় বলল, 50 লাখ টাকা দেখুন, নগদ দেব। সঙ্গে আমার অর্ধেক প্রপার্টি। ডকুমেন্টস সবই অ্যাডভোকেট তোফাজ্জল সাহেবের কাছে আছে। আমরা আগে থেকেই বিবাহিত। আপনি শুধু পুনরায় বিয়েটা শরীয়ত সম্মতভাবে শুদ্ধ করে দিন। এই ঘোষণায় সাদি কিংবা মারিদের চোখে তেমন কোনো বিস্ময় ঝলকে উঠল না, কারণ তাদের কাছে এটা যেন প্রত্যাশিতই ছিল। তবে যেন বিস্ফোরণ ঘটে গেল বিন্দুর ভেতরে। ধাতস্থ হতে পারছে না সে। পাশেই বসা অ্যাডভোকেট তোফাজ্জল চুপচাপ কাগজপত্র তৈরি করছেন। কাজী সাহেব তখন বিন্দুকে উদ্দেশ্য করে বললেন, বলুন বলুন মা। বিন্দু নিথর বসে আছে। মুখে কোনো অভিব্যক্তি নেই, যেন শরীর আছে মন নেই। একটা পাথরের মূর্তি বসে আছে শুধু। অর্ণ সামান্য ঝুঁকে তার দিকে তাকালো, চোখ দুটো ধারালো, হুঁশিয়ার করা সুরে বলল, আমি যা করার ক্ষমতা রাখি সেটা দেখলে তুই থমকে যাবি। আমাকে বাধা দেওয়ার চেষ্টা ভুলেও করিস না। একবার যদি ধরে নেই তুই অবাধ্য, তাহলে তোকে শাস্তি দিতে আমাকে হাত তুলতে হবে না। আমি এমনভাবে তোর চারপাশটা বন্দি করে দেব, তুই নিঃশ্বাস নিলেও অনুমতি লাগবে আমার। এই হুমকির তীব্রতায় থরথর করে কেঁপে উঠল বিন্দুর শরীর। চোখ ছলছল করে উঠল। দাঁতে দাঁত চেপে কান্না চেপে রেখেও গলার ভেতর থেকে এক অস্পষ্ট ডুকরে ওঠা কান্নার শব্দে ফেটে এলো তার সম্মতি। দিগন্তের ওপারে সূর্যটা যেন ধুঁকতে ধুঁকতে হারিয়ে যাচ্ছে। আকাশ জুড়ে ম্লান স্বর্ণালী আলো আর হালকা নীল ছায়ার মিশেলে ছড়িয়ে পড়েছে এক ধরনের বিষণ্ণতা। চারদিক যেন থমকে আছে আলো আর অন্ধকারের মাঝখানে এক অস্থির নিঃশ্বাস। পাখিরা ফিরতি পথের ডাকে ব্যস্ত। দূরের গাছগুলো নিঃশব্দ সাক্ষীর মতো দাঁড়িয়ে। হাওয়াটা হঠাৎ নিস্তব্ধ, যেন এই নিশুতি কিছু একটার অপেক্ষায়। অর্ণ নিজের রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে, এক হাতে কফির কাপ, অন্য হাতটা ট্রাউজারের পকেটে। চোখের দৃষ্টি দূরের দিগন্তে, মুখের রেখায় স্বভাব সুলভ গাম্ভীর্য। ঠিক তখনই রুহি এসে দাঁড়ায় সামনে, চোয়াল শক্ত, চোখে আগুন। তুমি এটা কি করলে ভাইয়া? কাপা কাপা গলায় বলে ওঠে সে। অর্ণ ধীর ভঙ্গিতে তাকায় তার দিকে, ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, কি করেছি? অর্ণর প্রশ্নে যেন আগুনে ঘি পড়ে। পেছন থেকে সাদিও চলে আসে, রুহির পাশে দাঁড়ায়। রুহির গলায় ততক্ষণে রাগের আগুন। ফুলের সাথে এমনটা কি করে করতে পারলে? ভাই হয়ে বোনকে জোর করে বিয়ে করান, লজ্জা লাগলো না তোমার? মুহূর্তেই বদলে যায় অর্ণর মুখ। গলার স্বর ঠান্ডা হলেও শব্দগুলো ধারালো। কিসের বোন? যা এখান থেকে। আর একটা কথা বললে এমন থাপ্পড় মারবো, চোখের সামনে শুধু অন্ধকার দেখবি, ইডিয়েট। রুহি কেঁপে ওঠে, চোখ ছলছল করে ওঠে। এই ভাইটা যে চোখ গরম করে তাকাতো না কখনো, আজ তার চোখে শীতল আগুন। কিন্তু তবুও দমে যায় না রুহি, ঠোঁট কাঁপে। কিছু একটা বলার জন্যেই যেন। ঠিক সেই মুহূর্তে সাদি চুপচাপ তার হাত ধরে, শক্ত করে টেনে নিয়ে যেতে থাকে। রুহি পেছন ফিরেও থেমে থাকে না। সাদির টান সত্ত্বেও বলে ওঠে,
এই দম্ভ একদিন তোমাকেই খেয়ে ফেলবে ভাইয়া। সম্পর্কের নামে যা করছো সেটা অন্যায়, পাপ। একদিন বুঝবে সম্পর্ক মানে জোর নয়। কথাগুলো বাতাসে ঝুলে থাকে। সন্ধ্যার নিস্তব্ধতাকে ভেঙে দিয়ে অর্ণ স্থির দাঁড়িয়ে থাকে। দৃষ্টি তার এক চুলও নড়ে না। দিগন্তের ওই গোধূলিতে আলো আর অন্ধকারের যেমন সীমারেখা মিশে যায়, অর্ণর চোখেও যেন আজ কিছু অচেনা ছায়া ঘনীভূত হলো। তোমার জন্য আমার ফুল কষ্ট পাচ্ছে, আমি তোমায় ক্ষমা করব না ভাইয়া। কথাটা ছুড়ে দিয়ে রুহি মুখ ফিরিয়ে নেয়। অর্ণ প্রতিক্রিয়াহীন নিঃশব্দে দাঁড়িয়ে থাকে, তার দৃষ্টি দূরে দিগন্তের গোধূলির দিকে, যেন কিছুই শুনল না কিংবা শুনেও কোনো গুরুত্ব দিল না। সাদি তখন রুহির হাত টেনে তাকে বাইরে নিয়ে আসে। বারান্দার সামনে এসে সে হাত ছেড়ে দিতেই রুহি আবার ফিরে তাকায়। মুখ তেতো আছে আগুনের মতো। এই কি সমস্যা আপনার? দেখছেন না ভাইয়ের সাথে কথা বলছি। মুখ তেতে আছে আগুনের মতো। সাদি মাথা চুলকে গম্ভীর গলায় বলে, একটা কথা বলি, শুনবি? রুহি চোখ না তুলেই ফোঁস করে জবাব দেয়। বলার আগে লিখে দিন, আমি সাইন করে ফেলবো। ডিসগাস্টিং। সাদি আবার মাথা চুলকায়। মনে মনে ভাবে, এইটুকু মেয়ের ভেতরে এত তেজ, বাব্বা। তুই এমন করিস কেন হাঁপানোটাকে? আমি একটু সিরিয়াস কথা বলতে এলাম, আর তুই? রুহি এবার রাগে মুখ ঘুরিয়ে বলে, আপনার সিরিয়াস কথাগুলোই আপনার মতো সবচেয়ে বেশি অসিরিয়াস। সাদি একটুখানি থেমে এবার সুরটা নরম করে। আমি তোকে ভালোবাসি হাঁপানোটাকে, এটা তুই জানিস। আমি আগেই বলেছি, তুই প্রতিবার এমনভাবে এড়িয়ে চলিস যেন আমি টেলিভিশনের পুরনো বিজ্ঞাপন। এই মুহূর্তে সাদির এইসব বলা আরো বিরক্তিকর লাগে রুহির কাছে। এমনিতেই তার মাথা গরম। অর্ণ আর বিন্দুর বিয়ের কথা শুনে বিকেল থেকে সে, মীরা, সাজ্জাদ, রেজা সবাই হতভম্ব। তারা ছুটে এসেছে অর্ণর ফ্ল্যাটে, কিন্তু বিন্দু তখন থেকেই নিজেকে রুমে আটকে রেখেছে। মীরা ডেকেছে, সাজ্জাদ, রেজাও কথা বলতে চেয়েছেন, কেউই তাকে দরজা খোলাতে পারেনি। ভেতর থেকে বিন্দুর ভাঙা কণ্ঠে চিৎকার এসেছিল, সে একা থাকতে চায়। মীরার সাথে অর্ণর তর্ক হয়েছে। ভদ্র মহিলা বেশ রেগে গেছেন। আর সাজ্জাদ, রেজা, তিনি বেশি কিছু বলেননি। ছেলের খুশিই যেন তার খুশি। এত কিছুর মধ্যে সাদির এই প্রেম বাক্য শুনে রুহি তক্ত হয়ে বলে ওঠে, আপনি দেখছেন না আমি টেনশনে আছি, আমার ফুল কষ্ট পাচ্ছে, আর আপনি আপনার ঢং নিয়ে আছেন। আপনার বন্ধু এমন একটা কাণ্ড ঘটালো আর আপনার হাত গুটিয়ে বসেছিলেন আপনারা। সাদি কপাল কুঁচকে এবার একটু ঝাঝালো সুরে বলে, আপনি দয়া করে উপরে থেকে তাকিয়ে কথা বলুন ম্যাডাম। রুহি অবাক হয়ে তাকায়। এবারই প্রথম লক্ষ্য করে সাদির কপালে সাদা ব্যান্ডেজ। কপাল কুঁচকে জিজ্ঞেস করে, এ কি আপনার কপালে কি হয়েছে? সাদি গম্ভীর মুখে বলে, তোর ভাই ছাড়া আর কে ধরবে? ভাইয়া, সে এমনটা কেন করতে যাবে? কি করেছিলেন আপনি? সাদি একটু হালকা বিরক্তি নিয়ে বলে, অপরাধ একটাই, তার বউ পালাতে সুযোগ করে দিয়েছে। আমরা কি জানতাম তোর ফুল আমাদের এমন বাস দিয়ে পালাবে? আমরা তো ভাবলাম অর্ণ না থাকাকালে বিন্দুকে বুঝিয়ে বলবো, কিন্তু সেদিন সুযোগ পেতেই টপকে গেল। রুহি বিস্ময়ে বলে, ওর পালিয়ে যাওয়ার সাথে আপনার কপাল ফাটার সম্পর্ক কি? সাদি দমে না, ঝট করে বলে, বাসে এসে বউকে না পেয়ে উন্মাদ হয়ে গেছিল তোর ভাই। তারপর আর কি, অবলা পুরুষদের উপরেই পরে সব, বিনা দোষে মায়ের খাইছে। রুহির চোখে এক মুহূর্তের জন্য চিনচিনে ব্যথা ভেসে ওঠে। কেমন যেন মায়া লাগে তার। গলাটা নরম হয়ে আসে। কিসে লেগে কেটেছে? ব্যথা কি অনেক? সাদি এবার হেসে কাছে এগিয়ে আসে, চোখে কেমন এক গম্ভীর দৃষ্টি। তারপর ধীরে বলে, হ্যাঁ, একটু বেশি ব্যথা করছে। শালাটা ফুলদানি শুরু মেরেছিল, এখন এখানে একটা চুমু খা, তাহলে সব ব্যথা দূর হয়ে যাবে। রুহি চোখ কুঁচকে সরাসরি তাকিয়ে কটমট করে বলে, সামনে থেকে সরো তো, অসহ্য লোক। সাদি মুখে হাত রেখে নাটুকে ভাবে কেঁপে ওঠে। আহ, হৃদয় ভাঙলো আমার। রুহি ভ্রু উঁচু করে ঘাড় ফিরিয়ে হাঁটা দেয়। মুখের গম্ভীরতা আর চোখের কোণে লুকানো হাসি দুটো একসাথে। ব্যস্ত শহরে রাত নেমেছে, কিন্তু এই শহর ঘুমায় না। উঁচু উঁচু বিল্ডিং গুলোর জানালায় এখনো আলো জ্বলে। কোথাও কেউ অফিসের শেষ কাজটা সেরে নিচ্ছে, কেউ ফোনে তর্ক করছে প্রিয়জনের সাথে, কেউ নিঃশব্দে জানালার কাছে হেলান দিয়ে তাকিয়ে আছে অন্ধকার আকাশের দিকে।
ফুটপাতের এক কোণে ঘুমিয়ে থাকা পথ শিশুটির পায়ের পাশে ঘুরছে এক কুকুর। সামনের মোড়ে ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে থাকা পুলিশের চোখে জমে আছে জেগে থাকার ক্লান্তি। এই শহরের রাত যেন প্রতিটি প্রাণের ভিন্ন এক গল্প। কেউ খুঁজে পায় প্রশান্তি, কেউ শূন্যতা, আর কেউ খুঁজে পায় শুধু একটা কেটে যাওয়া সময়। সেই বিকাল থেকে বিন্দুর ঘরের দরজা বন্ধ। মীরা, সাজ্জাদ, রেজা হতাশ হয়ে চলে গেছে সন্ধ্যার দিকে। না রুহি চাইতেও টেনে নিয়ে গেছে সাদি। তার একটাই কথা, ওদের মধ্যে তোকে ঢুকতে হবে না, ওদের টোরও বুঝে নেবে, তুই চল। রুহি তবুও যেতে নারাজ হলে সাদি নরম গলায় বলে, কেন শুধু শুধু জেদ করছিস? হাঁপানোটা কি? বিন্দুর জন্য তোর কষ্ট হচ্ছে, খারাপ লাগছে, বুঝতে পারছি, বাট অর্ণ তো তোর ফুলের হাজব্যান্ড, তাই না? আমার ফুল কষ্ট পাচ্ছে সাদ ভাই, ভেতরে বসে বসে কাঁদছে। আমি সেটা কি করে সহ্য করব? সাদি রুহির মাথায় হাত বুলিয়ে বলল, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, ওদের একা ছেড়ে বাসায় চল। অনেক বুঝিয়ে শুনিয়ে রুহিকে সঙ্গে নিয়েই ফিরেছে সাদি। ইতিমধ্যে সবটা শুনে রুহি শকড। অর্ণ চাবি ঘুরিয়ে বন্ধ দরজা খুলে ভেতরে ঢুকলো। ঘর নিঃসার নীরব। তার কপাল কুঁচকে এলো। গম্ভীর পদচারণায় ব্যালকনির দিকে এগিয়ে গেল অর্ণ। আর সেখানেই দেখা মিলল বিন্দুর। বিন্দু দাঁড়িয়ে গ্রিলের পাশ ঘেঁষে নিঃশব্দে। লম্বা রেশমি চুলগুলো এলোমেলো, শরীরটা কেঁপে কেঁপে উঠছে হালকা ভাবে। স্পষ্টই বোঝা যাচ্ছে কান্নায় তার বুক ভেঙে গেছে। অর্ণ বিরক্ত চোখে তাকালো, নিশ্চয়ই সারাটা দিন এখানে দাঁড়িয়েই কেঁদেছে ইডিয়েট মেয়েটা। মনে মনে গজগজ করতে করতেই ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করলো সে, বাকি রাতটুকু কি এখানেই কাটানোর প্ল্যান করেছিস? কোনো সাড়া নেই। না তো হঠাৎ অর্ণের উপস্থিতিতে চমকালো। বন্ধ দরজা খুলে ভেতরে প্রবেশ করা অর্ণর জন্যে কিছুই না। বিন্দু দাঁড়িয়ে আছে একইভাবে। অর্ণ ঠোঁট কামড়ে একটা বাঁকা হাসি হেসে এগিয়ে গেল। বিন্দুর কাঁধের ঠিক পাশে মুখ নিয়ে ঝুঁকে স্লো ভয়েসে বলল, নিয়ম অনুযায়ী আজ যে আমাদের বাসর রাত ভুলে গেছিস? বাসর? চমকে উঠল বিন্দু। ঝড়ের মতো ঘুরে দাঁড়িয়ে একের পর এক কিল খুশি মারতে লাগলো অর্ণর বুক বরাবর। তার কণ্ঠ ফেটে গেছে, চোখ দুটো লাল, কণ্ঠ জর্জরিত কান্না। আমাকে কেন বিয়ে করতে হলো আপনার? কেন আমার জীবনে কলঙ্কের বোঝা চাপিয়ে দিলেন? সমাজের লোকজন এখন আমাকে নিয়ে কটূক্তি করবে, আঙুল তুলবে। কেন আমাকে বেছে নিলেন? কেন আমাকে হাসির পাত্র বানালেন? বিন্দুর বুকের ভিতর জমে থাকা সব কষ্ট আর অসহায়ত্ব একবারে ভেঙে পড়ল। অর্ণ ঠায় স্থির দাঁড়িয়ে, শান্ত চোখ বিন্দুর কান্নারত মুখে। সে না বিন্দুকে স্পর্শ করলো, না থামালো, না প্রতিরোধ করলো। বিন্দু শব্দ করে কেঁদে উঠল। অর্ণর বুকে কিল খুশি দিতে দিতেই কণ্ঠে অসহায় ভেঙ্গুর গলায় বলল, আপনি একজন নির্মম মানুষ, নিষ্ঠুর, আত্মকেন্দ্রিক, স্বার্থপর মানুষ। কি ভেবেছিলেন আপনি এভাবে জোর করে একটা জীবন বেঁধে ফেলবেন? এই বিয়ে সমাজ মেনে নেবে না, সংস্কৃতি কখনো স্বীকৃতি দেবে না। আপনি যা করেছেন সেটা অপরাধ, অন্যায়। আমি আপনাকে কখনো ক্ষমা করব না, কোনো দিন না। অর্ণর চোখে আলো জ্বলল, চোয়াল শক্ত হয়ে ওঠে। সে বজ্র গম্ভীর রাশভারী গলায় বলল, কথা ক্লিয়ারলি শুনে রাখ চড়ুই, এই সমাজ, আমি এই সমাজের ধান ধারি না, দালালি করি না, মুখে তুলেও খাই না। আমি কাকে বিয়ে করব কাকে নয় তার নির্দেশ সমাজ থেকে নেব না। আমার সিদ্ধান্ত আমি নিজে নেই। কারো বাপের ক্ষমতা নেই আমার স্ত্রীর গায়ে কাঁদা ছুড়ে দেয়। তুই আমার স্ত্রী, তোর গায়ে আঙ্গুল তোলা মানে আমার বুকের রক্তে হাত ডুবিয়ে দেয়া। যে সাহস করে তোকে কলঙ্ক বলবে, ব্যঙ্গ করবে, তার মুখ আমি থেঁতলে দেব। সমাজ হোক, প্রতিবেশী হোক, আপনজন হোক, কারো বাবারও জোর নেই তোকে অপমান করার। কারণ তুই আমার সম্মান, আমার পরিচয়। আর আমি শেখ নওফিল অর্ণ নিজে ছাড়া কারো কথায় চলি না। কাকে ভালোবাসবো, কাকে বিয়ে করব, এটা ঠিক করার অধিকার কেবল আমার। বিন্দু দুহাতে মুখ ঢেকে নিঃশব্দে কাঁদতে লাগলো। অর্ণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে কঠিন স্বরে বলল, যে সমাজ আমার স্ত্রীর গায়ে কাঁদা ছুটতে আসবে, আমি সেই সমাজকে পায়ের নিচে পিষে মাটির সঙ্গে মিশিয়ে দেব। আমি শেখ নওফিল অর্ণ এই শহর, এই সমাজ, এই পচা গলা সিস্টেমের শ্বাসরোধ করে থামিয়ে দিতে জানি। কেউ যদি আমার স্ত্রীর সম্মানে আঁচড় কাটারও চেষ্টা করে, তবে আমি গোটা শহর জ্বালিয়ে ছাই করে দেব। প্রয়োজনে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত আগুন ছড়িয়ে দেব। কিন্তু তোর মাথায় এক চুলও নত হতে দেব না। তোর অপমান মানে আমার অস্তিত্বে বিস্ফোরণ।
তোর অসম্মান মানে আমার রক্তে বিদ্রোহ। বিন্দুর চোখে জল, ঠোঁট কাঁপে। অর্ণ নির্দ্বিধায় এগিয়ে আসে, দুই হাতের আঁচলায় বিন্দুর অশ্রু ভেজা কোমল গালজোড়া ছুঁয়ে বলল, তুই শুধু আমার হয়ে থাক, আমি তোকে আগলে রাখবো চড়ুই। এই শহর, এই সমাজ, এই মানুষ সব পেরিয়ে যাব তোর হাত ধরে। তুই শুধু আমার স্ত্রী না, তুই আমার আত্মা, তুই আমার পরিচয়। নিঃশব্দ শীতল হাওয়ায় কেঁপে উঠল ব্যালকনির চারপাশ। আকাশ জুড়ে মেঘের ভিড়, বাতাসে যেন অজানা কোনো অশান্তির সুর। বিন্দু কাপা কণ্ঠে ধরা গলায় বলল, আমাকে বাড়িতে পৌঁছে দিন, আমি এখানে থাকতে চাই না। অর্ণ তীক্ষ্ণ নজরে তাকিয়ে জিজ্ঞেস করলো, এখানে থাকতে প্রবলেম কি? কোন বাড়ি যাবি? বিন্দু হঠাৎ থমকে গেল। কার বাড়ি যাবে সে? মুহূর্তেই তার ভেতরটা কেমন যেন ভেঙে পড়ল নিঃশব্দে। চারপাশে সবাই থাকলেও সে যেন একা, একেবারে নিঃসঙ্গ। এক ফোঁটা নিঃশ্বাস নেওয়ার মতো জায়গা নেই তার নিজের। ঠিক কতটা দুর্ভাগা হলে একজন মানুষের নিজের বলে কেউ থাকে না। বাবা নেই, মাও যেন নেই, একমাত্র আশ্রয় ছিল দাদি। সেই চিরচেনা কোমল হাতের স্পর্শ, যে বুকের মাঝে লুকিয়ে রাখা যেত সব কষ্ট। সেই মানুষটাও আর নেই তার জীবনে। চোখের পাতা টলমল করে ওঠে মেয়েটির। অসহায় সে, অনুভূতির ভারে বুকের ভেতরটাও যেন ভারী হয়ে আসে। বাতাসে ভেসে আসে অর্ণের গম্ভীর কণ্ঠস্বর, তোর ঘর আমি যেখানে থাকি সেটাই তোর সীমা। চাইলেও পালাতে পারবি না। তুই কাঁদবি, পড়বি, ভেঙে পড়বি, তবু আমার বাইরে তোর দম নেই, তোর মুক্তি নেই। কারণ তুই আমার অধীনে না, তুই আমার অধিকার। অর্ণর চোখে তখনও তীক্ষ্ণ আগুন, ঠোঁট চেপে ধরা, দৃষ্টিতে অসম সাহস আর একরোখা সংকল্প। বিন্দুর কান্না থেমেছে। সে ধীরে মাথা তোলে, তাকায় অর্ণর ধূসর চোখে। সেখানে সে দেখে একজন আগুন মুখ পুরুষ দাঁড়িয়ে আছে সামনে, যে হার মানে না, যে ভালোবাসায়ও যুদ্ধ করে, যে শক্ত হাতে সমস্ত বাধা টেনে ছিঁড়ে ফেলে, নিজেরটা আদায় করে নেয়। বিন্দু কাপা কণ্ঠে ফিসফিস করে, আমার কেউ নেই, এতিম বলেই কি আমার সাথে যা ইচ্ছে করা যায়? অর্ণর ভ্রু কুঁচকে যায়, কণ্ঠে কঠিন অথচ গভীর শান্ত। শাশুড়ির কথা না হয় বাদই দিলাম, আমার মতো একটা জলজ্যান্ত স্বামী থাকতে তুই এতিম হবি কিভাবে? হ্যাঁ, তোর মাথা নত হওয়ার আগেই আমি দাঁড়িয়ে যাই তোদের সামনে ঢাল হয়ে। তুই আমার সিংহী, আর আমি তোর সিংহরাজ। এই রাজ্যে তোর চোখে জল এলে আমি গোটা জগৎ শুকিয়ে ফেলবো। তুই এখন আমার, এবং আমি আমার জিনিস নিয়ে কখনো কারো আপোষ করি না। অবাক বিস্ময়ে বিন্দু তাকিয়ে থাকে অর্ণর দিকে, যেন বুঝতেই পারছে না কি ঘটছে। ভেতরে ভেতরে মনটা থমকে গেছে তার। এটা কি সত্যি? অর্ণ মজা করছে তার সঙ্গে? বিন্দুর বুকের ভিতরটা হঠাৎ করে হালকা কাঁপতে থাকে। অনুভূতি গলিয়ে যায়। লজ্জা, অপমান, হতাশা আর এক টুকরো অভিমান একসাথে গলে মিশে যায়। ঠোঁটের কোণ কেঁপে ওঠে, কিন্তু কিছু বলতে পারে না। অর্ণর চোখে বাঁকা হাসির রেখা, সে যেন অনায়াসে খেলছে, আর বিন্দু সেই খেলার পুতুল। অথচ বিন্দুর কাছে এই মুহূর্তটা নিছক খেলা নয়, এটা মেয়েটির অনুভূতির পরীক্ষা, তার অসহায়তার প্রতিচ্ছবি। একটু দূরে দাঁড়িয়ে থমথমে চোখে নিচে নামিয়ে আনলো। চোখের কোণ ভিজে আসে অজান্তেই। রাসেল খান আজ লন্ডনের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। এতদিন দেশে থাকায় তার বহু কাজ থমকে গেছে, ব্যবসাও মুখ থুবড়ে পড়েছে। ঢাকা শহরের এক অভিজাত এলাকায় তার ফেক বার আকৃতির লিভিং রুমে বসে আলোচনায় মগ্ন সবাই। পাশে বসে আছেন হেনা খানও, তিনিও আজ যাবেন স্বামীর সঙ্গে। অভি চুপচাপ বসে আছে, ওর চোখে ক্লান্তির ছাপ, কিন্তু চিন্তার রেখা আরো গভীর। কারণ সে এখনো দেশে থাকবে, একটা নতুন ব্যবসা দাঁড় করানোর কথা ভাবছে সে। মিথিলা যার যাওয়ার কথা ছিল শেষমেশ থেকে যাচ্ছে। রাসেল খান যতই বোঝানোর চেষ্টা করুক, মেয়েটি একদম রাজি নয় লন্ডনে যেতে। চায়ের কাপ হাতে তুলে নিয়ে রাসেল খান হালকা চুমুক দিয়ে এক মুহূর্ত নীরব থাকলেন, তারপর গম্ভীর গলায় বললেন, অনেকদিন ধরে একটা কথা বলবো বলবো করেও থেমে গেছে, আজ না বললেই নয়। রেজা ভাই, আমি যদি আপনার কাছে কিছু চাই, আপনি কি সেটা দিবেন আমাকে? সাজ্জাদ রেজা খানিকটা অবাক হয়ে তাকালেন। খান ইন্ডাস্ট্রির কর্ণধার আমার কাছ থেকে কি চাইতে পারে বলুন তো? রাসেল খান এবার আর দ্বিধা করলেন না, সরাসরি বললেন, আমি আপনার মেয়ে বিন্দুকে চাই।
আমার অভির জন্য। রাসেল খানের এক কথায় এক মুহূর্তের জন্য ঘরটা নিস্তব্ধ হয়ে গেল, যেন শব্দ থেমে গেছে, নিঃশ্বাস আটকে গেছে সবার। অভি থমকে গেল, চোখ বড় বড় করে তাকিয়ে বলল, কি কি বললেন আপনি ড্যাড? রাসেল খান অভির দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইলেন, আর বাকিরা বিস্ময়ে স্থবির। হেনা খানের ঠোঁট ফাঁকা হয়ে গেল। সাজ্জাদ রেজা ধীরে ধীরে চেয়ারে গা ছেড়ে হেলান দিলেন। মুখে অভিব্যক্তি পড়া যাচ্ছে না, কিন্তু তার চোখের পেছনে যেন কোনো অজানা স্রোত বয়ে যাচ্ছে। অভির বিস্ময়েও রাগ মিশ্রিত প্রতিক্রিয়ায় দীর্ঘশ্বাস ফেললেন রাসেল খান। এবার গলা একটু কোমল করলেন, কিন্তু চোখে ছিল স্পষ্ট প্রত্যাশা। মেয়েটি যেমন ভদ্র তেমনই সরল। বিন্দুকে আমার খুব পছন্দ হয়েছে ভাইসান। আমি চাই এমন একজন মেয়ের সাথে তুমি আবার নতুন করে জীবন শুরু করো। এই কথা শুনে অভির মুখ শক্ত হয়ে গেল, চোখে মুখে তীব্র অস্বস্তি, রাগ আর হতাশার ছাপ। পাশেই বসা সাজ্জাদ, রেজা ও মীরা একে অপরের দিকে তাকিয়ে আমতা আমতা করতে লাগলেন। ওরা জানে না অর্ণ আর বিন্দুর বিয়ের কথা। সাজ্জাদ রেজা কিছু বলার জন্য মুখ খুলতেই অভি গলা ছড়িয়ে বলল, বিন্দুকে আমি বোনের মতো দেখি। এই ধরনের কথা বলার আগে অন্তত একবার আমাকে জিজ্ঞাসা করা উচিত ছিল ড্যাড। রাসেল খান মুখ শক্ত করে প্রশ্ন করলেন, তাহলে কি বাবা হয়ে আমি তোমার জন্য কোনো সিদ্ধান্তও নিতে পারি না? অভি এবার ঠান্ডা অথচ কঠোর গলায় জবাব দিল, অবশ্যই পারেন, কিন্তু সেটা ব্যবসা বা জীবনযাত্রা নিয়ে। বিয়ে ওটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত ড্যাড। আর বিন্দু সে বিবাহিত। রাসেল খান থমকে গেলেন, বিস্ময় আর কষ্ট মিলিয়ে কণ্ঠটা ভারী হয়ে উঠল। হেনা খান চোখ বড় বড় করে জিজ্ঞেস করলেন, বিবাহিত মানে কি? কবে, কার সঙ্গে বিয়ে হলো ওর? অভি মুখ ঘুরিয়ে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, সেটা আপনার হজম হবে না শিওর। এটা কি শুনছি রেজা ভাই? মেয়ে বিয়ে দিলেন আর আমরা জানলামও না। সাজ্জাদ রেজা বিড়বিড় করে বলল, আমরাই তো জানলাম না, আপনাদের কিভাবে জানাতাম? এই কথা শোনা মাত্রই হেনা খান যেন আগুন হয়ে উঠলেন, কটমট করে উঠলেন। আমি আগেই বলেছিলাম ভাই, সাবধানও করেছিলাম, কিন্তু তুমি কি কখনো আমার কথা কানে তুলেছো? এবার দেখলে তো ফল, তোমার সম্মান মাটিতে গড়াগড়ি খাচ্ছে। নিশ্চয়ই কোনো গ্রামের ছোট লোকের গলায় মালা দিয়েছে মেয়েটা। আহ, কি শুরু করছো তুমি? থামবে এবার? রাসেল খানের রাগত ধমকে হেনা খান চুপ করে গেলেন, মুখে অপমানিত ক্ষোভ, চোখের আগের ঝিলিক। ঘরের ভেতর নেমে এলো এক অস্বস্তিকর নীরবতা। বাতাস ভারী, পরিবেশ থমথমে। অভি দাঁতে দাঁত চেপে বসে আছে। সাজ্জাদ রেজার চোখে মুখে হতাশা স্পষ্ট, মাথা নিচু করে আছেন। ঠিক তখনই মীরা এক গভীর নিঃশ্বাস নিয়ে মুখ তুললেন, কণ্ঠ জড়ানো কিন্তু চোখ জ্বলছে। আমার মেয়ে কোনো ছোট লোকের গলায় মালা ঝোলায়নি আপা। ও শেখ বাড়ির একমাত্র ছেলে অর্ণ শেখকে বিয়ে করেছে। এক মুহূর্তে যেন বজ্রাঘাত হলো লিভিং রুমে। সবাই থমকে গিয়ে মীরার দিকে তাকালো। হেনা খানের চোখ বিস্ফোরিত। এই কথাই রুম জুড়ে যেন ঝড় বয়ে গেল। রাসেল খান হতভম্ব হয়ে বললেন, ভাবি, আপনি ঠিক কি বললেন? এটা কিভাবে সম্ভব? কখন হলো? সাজ্জাদ রেজা একটু থেমে নরম গলায় বললেন, গতকাল। মীরা ধীরে ধীরে মাথা নাড়লেন। আমি নিজেও কিছু জানতাম না, হঠাৎ করেই সবকিছু ঘটে গেল। একেবারে বজ্রপাতের মতো ছিল ঘটনাটা। আপনারা তো জানেনই, কিছুদিন আগে বিন্দুর দাদি ইন্তেকাল করেছেন। সেই সময় সে বাবার বাড়িতেই ছিল, দাদির শেষকৃত্য অংশে নিতে গিয়েছিল। সে একটু থেমে গলা খাকারি দেয়, যেন গিলতে চাইছে অজানা লজ্জা আর বিস্ময়ের ঢোক। তারপর কি হলো ঠিক বুঝে উঠতে পারিনি। কোনো রকম আগাম কিছু না জানিয়ে অর্ণ হঠাৎ করে কালকে বিন্দুকে তুলে নিয়ে এসে বিয়ে করে বসলো। সবাই তো হতবাক হয়ে গেছে। আমরা কেউই কল্পনাও করতে পারিনি এমন কিছু হবে। বিন্দু নিজেও তো যেন কোনো কিছু বুঝে উঠতে পারেনি। এক মুহূর্তে তার সবকিছু বদলে গেল। শব্দগুলো যেন বিষের মতো গিলতে বাধ্য হলো হেনা খান।
হেনা খান রাগে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালেন। কি কি বললে তুমি মীরা? সাজ্জাদ রেজা ধীরে ধীরে চোখ বন্ধ করলেন। মীরার কথা থামেনি। সে বিন্দুর আগের বিয়ের ব্যাপারেও নিশ্চিত করেন। সবটা শুনেই যেন মাথার ওপর বাজ পড়ল হেনা খানের। তার এত বছরের স্বপ্ন এভাবে ভেঙে দিল আশ্রিতা মেয়েটি। রাগে হেনা খান কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে গেলেন। এই কথা শোনার পর হেনা খান তেতে উঠে বললেন, ছি ছি, এই ধরনের একটা মেয়ে তুমি ঘরে এনেছো ভাই? শেষ পর্যন্ত ভাইকে ফাঁসিয়ে ভাইকে বিয়ে করেছে। ঘৃণা হয় শুনতেও। রাসেল খান ধীরে ধীরে চেয়ার ছেড়ে উঠলেন। গলা খাকারি দিয়ে বললেন, দুঃখিত ভাবি, না জেনেই অভিকে বিন্দুর জন্য চাইবার সাহস করেছিলাম। যাই হোক, ওদের জন্য দোয়া রইল। হেনা খান নাক সিটকালেন। কণ্ঠে অবজ্ঞা মিশিয়ে বললেন, আমার ছেলের বউ হিসেবে অমন মেয়েকে আমি মরে গেলেও মেনে নেব না। ঘরে আবার নেমে এলো স্তব্ধতা। কিন্তু এবার তা ছিল অপমান, ধাক্কা আর অপূরণীয় আঘাতের। হেনা খান ক্ষোভ নিয়ে বসে আছে। অভি চুপচাপ দাঁড়িয়েছিল। মীরার মুখে অর্ণ আর বিন্দুর বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর যেন ঘরের বাতাস ভারী হয়ে উঠেছিল। চারিদিকে থমথমে নীরবতা। প্রত্যেকের চোখে বিস্ময়, কিন্তু অভির চোখে ছিল অন্য কিছু। কোনো চাপা বেদনা, পুরনো ক্ষতের তীব্রতা। কিছুক্ষণ তাকিয়ে থেকে সে ধীরে ধীরে পেছন ঘুরে দাঁড়ালো। ভেতরে ভেতরে যেন একটা আগ্নেয়গিরি ফুঁসছে, কিন্তু তার শব্দহীন। সেই নিঃশব্দতা থেকেই তার মনে ফিরতে লাগলো বছর তিনেক আগের এক অভিশপ্ত অধ্যায়। তখনকার অভি ভিন্ন ছিল, চঞ্চল, প্রাণবন্ত, স্বপ্নে ভরা। ইউনিভার্সিটিতে পড়ার সময় চাঁদনীকে ভালোবেসেছিল। মেয়েটি ছিল মিষ্টি, বুদ্ধিমতী, সংবেদনশীল। একে অপরকে ভালোবেসে তারা একদিন গোপনে বিয়ে করে ফেলে। অভি জানত তার পরিবার কখনো এই সম্পর্ক মেনে নেবে না, বিশেষ করে তার মা। তাই সাবধানে গোপনে ভালোবাসার ছোট্ট এক জগৎ বানিয়ে নিয়েছিল তারা। কিন্তু সেই সুখ বেশি দিন টেকেনি। হেনা খান যখন সম্পর্কের কথা জানতে পারেন, অভির অজান্তেই তিনি চাঁদনীর পরিবারের লোক পাঠান। অপমান এবং হুমকির বিষ বাষ্প ছড়িয়ে পড়ে সেখানে। চাঁদনী ছিল গরিব ঘরের মেয়ে, মা ছাড়া কেউ নেই। হেনা খান চাঁদনীর মাকে জঘন্যভাবে কটু কথা বলে অপমান করে। ঘৃণার দৃষ্টিতে দেখানো সবকিছুই যেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। অভি তখন বিজনেসের জন্য দুদিনের জন্য প্যারিস গিয়েছিল। এসব কথা ছিল তার অজানা। একজন মেয়ের আত্মমর্যাদা যখন দলিত হয়, তখন সে কোথায় যায়, কি করে? হেনা খানের অপমানিত এতটাই ছিল যে ঘৃণায় আত্মহত্যা করে বসে চাঁদনী। কোনো চিঠিও রেখে যায় না, শুধু রেখে যায় অভির জন্য একজোড়া ভাঙা চুড়ি, এক ফালি নিথর নিঃশ্বাস। সেই দিন থেকেই অভি আর কখনো তার মাকে আগের চোখে দেখেনি। তার কাছে হেনা খান শুধু একজন মা নন, একজন বিধ্বংসী, যিনি ভালোবাসাকে অপমান করেছিলেন, হত্যা করেছিলেন এক অনাগত জীবনকে। এই ঘটনার পর অভি নিজেকে গুটিয়ে ফেলে। সংসার, সম্পর্ক, বিয়ে সবকিছু থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে, এমনকি নিজের পরিবার থেকেও। আজ এই বিন্দুর প্রসঙ্গে সেই পুরনো অধ্যায় যেন হঠাৎ সামনে এসে দাঁড়ালো। অভি জানে ভালোবাসা কতটা পবিত্র, আবার কতটা ভয়ঙ্কর হতে পারে। সে জানে বিয়ে শুধুই সামাজিক বন্ধন নয়, এটা একটি জীবনের দায়িত্ব। সে আর সেই ঝুঁকি নিতে চায় না। সে আজও অসম্ভব ভালোবাসে তার চাঁদকে। এছাড়াও যখন বিন্দু নিজেই একজনের স্ত্রী, গতকাল তাদের বিয়েতে সে নিজেই উপস্থিত ছিল। তার কাছে এটা আর শুধু সিদ্ধান্ত নয়, এটা প্রায়শ্চিত্ত। অভি উঠে দাঁড়িয়ে থমথমে গলায় বলল, আমি কখনো বিয়ে করব না ড্যাড, অন্তত নিজের ইচ্ছায় তো নাই। আর যদি কখনো মনে হয় যে বিয়ে করা উচিত, সেদিন আমি নিজে এসেই তোমাকে জানাবো। তার আগে তুমি এই বিষয়ে আর কখনো আগ বাড়িয়ে কথা বলো না প্লিজ। একটু থেমে অভি আরো যোগ করলো। কণ্ঠটা এবার কাটার মতো করা হয়ে উঠল। এই কথাটা তোমার স্ত্রীকেও বলে দিও। আমার জীবন নিয়ে তাকে ভাবতে হবে না। আমি কাউকে আমার ভবিষ্যৎ নিয়ে দুঃখ প্রকাশ করতে বলিনি। আর একটা কথা, বিন্দুর কানে যেন এসব না যায়। আমি চাই না আমার সাথে কথা বলতে ওর অসুস্থ হোক। আমি চাই না আমার সাথে কথা বলতে ওর অস্বস্তি বোধ হোক। ওর চোখে আমি এমন কেউ হয়ে উঠতে চাই না যে দুর্বলতা সৃষ্টি করে।
অভি উঠে দাঁড়ায়, কণ্ঠে কাঁপন নেই, কিন্তু তার চোয়ালের শক্ত রেখাগুলো বলে দেয় ভেতরে কিছু গুমড়ে মরছে। তবু সে কাউকে ছুতে দিচ্ছে না। নিজের কথা শেষ হতেই হনহনিয়ে বেরিয়ে গেল অভি। রাসেল খান ছেলের এই সন্ন্যাসী ছন্ন ছাড়া জীবন নিয়ে বড্ড চিন্তিত। হেনা খানের মধ্যে তেমন ভাবাবেগ দেখা গেল না, যেন সে যা করেছে ঠিকই করেছে। রাত যতই গভীর হোক, অন্ধকার ছাপিয়ে সকাল আসেই। আকাশের বুক চিরে ধীরে ধীরে আলো ফুটছে। নিস্তব্ধ রাতের আধার সরিয়ে জানালার কাছে গিয়ে পড়ছে সূর্যের কোমল রশ্মি। ঘুম চোখে কেউ যেন ফিসফিস করে বলে, চলো আবার শুরু করি। সাভারের নীরব এক পাড়া, একপাশে দাঁড়িয়ে আছে 4 তলা একটি কংক্রিটের বিল্ডিং। বাসার গেটের ওপর ঝুলছে সাদামাটা একটা নাম ফলক, আলম ভিলা। এই বাড়িতেই একান্নবর্তী পরিবার নিয়ে থাকেন মাহবুব আলম ও তার ছোট ভাই নুরুল আলম। 2 ভাই একসাথে, সন্তান সন্ততি মা বাবা সব মিলিয়ে যেন একটা ছোটখাটো রাজ্য। প্রতিদিনের কোলাহল, রান্নাঘরের ধোয়া, হোমওয়ার্ক, অফিস যাত্রা, ছোটদের খেলাধুলা সব মিলিয়ে এক জীবন্ত দৃশ্য। গেটের সামনে মাঝারি আকৃতির একটি ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে বৃষ্টি। চোখে তার ঘুম নয়, বরং চিন্তার ছায়া। বড় বোন ঝর্ণা গর্ভবতী, জামাই যাচ্ছে বিদেশে। তার একা থাকা মুশকিল বলেই বৃষ্টি কিছুদিনের জন্য বোনের বাসায় এসেছেন। বাড়িতে গাড়ি একটা, কিন্তু সেটা সাধারণত ব্যবহার করেন তার বাবা এবং মাহবুব সাহেব, কিংবা বাড়ির অন্যান্য কাজে ব্যস্ত থাকে। তাই আজ তাকে অপেক্ষা করতে হচ্ছে বাইরে বাইরে। হঠাৎ করেই বাড়ির ভেতর থেকে গম্ভীর গর্জনের মতো শব্দ তুলে বেরিয়ে এলো একটা বাইক। ড্রাইভারের হাতে চেনা ঘড়ির মতো চেনা ছোঁয়া। একসময় যাকে বৃষ্টি চিনত চোখ বন্ধ করেই, আজ তার চোখেই কেমন অচেনা লাগে ছেলেটা। গেটের সামনে বৃষ্টিকে দাঁড়িয়ে থাকতে দেখে মেহেদি বাইক নিয়ে সরাসরি বৃষ্টির পাশে এসে দাঁড়ালো। কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, সকাল সকাল কোথায় যাচ্ছিস তুই? ধ্যান মগ্ন বৃষ্টি হঠাৎ করেই চমকায়। ছোট করে মৃদু গলায় বলে, আপার বাসায়। মেহেদি ফের বলে, হঠাৎ কেন? আপুর শরীর ঠিক আছে তো? বৃষ্টি কিছু বলল না। তার দৃষ্টি রাস্তায় ছুটে চলা গাড়ির দিকে। মেহেদি ওকে ঘাটে না, কেবল নরম গলায় বলে, বাইকে ওঠ। এই গাড়িটির সিটে বৃষ্টি কতবার বসেছে তার হিসেব নেই। যেখানে বৃষ্টি কখনো লজ্জায় ভোগেনি, কখনো অস্বস্তিতে ছোটেনি, স্কুল দিনগুলোতে প্রতিদিন প্রতিটি মুহূর্ত যেন সেই বাইকের পিছনে লেখা ছিল তাদের ছোট ছোট গল্প। বাইকটি মেহেদি টেনে ওঠার পরপরই কিনেছিল, আর তখন থেকেই তারা দুইজন একসাথে এই বাইকে চড়েই যাতায়াত করে। শৈশবের সরল হাসি, খুনসুটির চমক, চোখ লুকিয়ে একে অপরকে তাকানো, সবই তখন ছিল যতটা স্বাভাবিক ততটাই হৃদয় ছুঁয়ে যাওয়া। বৃষ্টির চুলের খোপায় কলম গোজানো, মেহেদির ঠাট্টা তামাশা, সবই ছিল এক অপরিহার্য রং। কিন্তু আজ সেই বাইকের সিটে বসতেই যেন বৃষ্টি হঠাৎ এক অদ্ভুত অস্বস্তি বোধ করছে। একদিন যেখানে ছিল নির্বাদ বন্ধুত্ব, সেখানে এখন গেঁথে গেছে অপ্রস্তুত একটি সম্পর্কের খোলস। যে খোলসের ভেতর আর নেই কোনো হাসি, নেই কোনো খুনসুটি। আজ আর কেউ কারো পিছনে ছুটে বেড়ায় না। আজ দুজনেই যেন এক অদৃশ্য দেওয়ালের 2 পাশে। একই বাড়িতে থাকে, একই টেবিলে খায়, তবুও তাদের মধ্যে যেন 1000 মাইল দূরত্ব। মুখে কথা আসে না কারো, চেষ্টা করলেও ওর গলার শব্দ গলধকরণের মধ্যে আটকে যায়। বৃষ্টির চোখের সামনে বসে থাকা মেহেদি, একসময় যার সঙ্গে সে কতখানি খেলতো, হাসতো, আজ সেই সম্পর্ক যেন গড়িয়ে পড়েছে এক অজানা দূরত্বের গর্তে। তারা দুজনেই জানে এই বিয়ে, যেটা তাদের কেউ চায়নি, সে বিয়ে তৈরি করেছে এক অস্পষ্ট প্রাচীর, যেখানে অনুভূতি আটকে গেছে, কথা জমে গেছে অচিন্তিত বোধ আর অনিশ্চয়তার মধ্যে। এই একটা অনাকাঙ্ক্ষিত সম্পর্কতেই বদলে এসেছে একটা নিঃশব্দ থামাটাই, যেন দুইজনের মাঝে কথা বলা বন্ধ করে দিয়েছে। মেহেদিও চুপ। সে মুখ ফিরিয়ে নেয়। তার চাহনি যেখানে ছিল প্রাণবন্ত, সেখানে আজ পড়ে আছে কেবল ঠান্ডা অপ্রস্তুতি। তাদের মাঝের সেই ছোট ছোট মুহূর্তগুলো যা ছিল পুরনো ভালোবাসার নিদর্শন, আজ যেন শুষ্ক হয়ে গেছে। একটা দূরত্ব যা শুরুর দিকে অনেক ছোট ছিল, সময় গড়ানোর সাথে সাথে বড় হয়ে বেড়েছে প্রতিদিন একটু একটু করে। এই অপ্রস্তুত ভাব আর অস্বস্তি তাদের সম্পর্ককে অদৃশ্য বাঁধনে বেঁধে রেখেছে।
যেমন দুজন মানুষের মাঝখানে ধীরে ধীরে গড়ে ওঠা একটি দেওয়াল, যেখানে কোনো শব্দ পৌঁছয় না, কোনো হাসি ভেসে ওঠে না, শুধু থাকে নিঃশব্দ কষ্ট আর বিরক্তি। বৃষ্টি বুঝে গেছে এই বাইকের সিটে এখন আর রাগের মতো বসা সহজ নয়। অতীতের মিষ্টি স্মৃতিগুলো যেন কাঁটার মতো করে বসে আছে বৃষ্টির বুকের মধ্যে। বৃষ্টি আমতা আমতা করে বলল, তুই যা, আমি চলে যেতে পারবো। মেহেদীর কণ্ঠ শান্ত কিন্তু স্পষ্ট বিরক্তি মিশে আছে তাতে। বাইকে উঠতে বলছি, উঠ। মেহেদীর স্বরটা শুষ্ক অথচ আদেশপূর্ণ না। সে দয়া করে বলছে না, সে অনুরোধ করছে না, বরং আদেশ দিচ্ছে, যেমনটা দেয় সে প্রায়শই। বৃষ্টি উঠল না। হঠাৎ দূরে একটি রিকশা আসতে দেখে হাত ইশারায় থামালো। ব্যাগটা নিজের মতো টেনে নিয়ে একবারও পেছনে না ফিরে রিকশায় উঠে বসলো সে। মুখে অনমনীয় দৃঢ়তা, চোখে বিস্তৃত বন্ধুত্বের ছায়া। মেহেদী চুপচাপ তাকিয়ে রইল রিকশাটার পেছনে। রিকশা যত দূরে যাচ্ছে মেহেদীর চোখের ভাঁজে যেন ততটুকু বিরক্তি জমা হচ্ছে। কিন্তু সে কিছু বলল না, বলবে না, কারণ সম্পর্ক যদি একপাক্ষিক হয়ে যায় তবে শব্দও থেমে যায়। এক মুহূর্ত পর সে নিজের বাইক ঘুরিয়ে চলে গেল, যেন কিছুই হয়নি, অথচ সবকিছুই বদলে গেছে। অর্ণর কালো মার্সিডিজ গাড়িখানা শেখ বাড়ির গেটে দাঁড়ানো। ড্রাইভিং সিটে বসে আছে অর্ণ, তার পাশে বিন্দু। কোমল মুখটা থমথমে, চোখে ক্লান্তি, ঠোঁটে বাকহীনতা। গাড়ির ভেতর জমে থাকা নিঃশব্দতা কাছের কুয়াশার চেয়েও ভারী। গাড়ি থামতেই বিন্দু আস্তে আস্তে দরজার হ্যান্ডেলে হাত রাখে। ঠিক তখনই অর্ণ তার বিপরীত দিকের হাত বাড়িয়ে বিন্দুর কবজি চেপে ধরে, তাকে এক টানে নিজের দিকে টেনে নেয়। বিন্দু চমকে উঠে ভীত চোখে তাকায়। অর্ণর কণ্ঠ ভারী, গম্ভীর, ঠান্ডা কিন্তু ধারালো। ভাবিস না তোকে মুক্তি দিলাম বলে তুই সত্যি স্বাধীন। এই বাড়িতে তোর অস্তিত্ব তোর ইচ্ছা নয়, আমার অনুমতির ফল। তুই এখানে থাকবি কারণ আমি থাকতে দিয়েছি। যেদিন সেই অনুমতি উঠিয়ে নেব সেদিন এই মাটিও তোকে ঠাঁই দেবে না। বিন্দু তাকায় না, তার চোখে বিস্ময় নেই, লড়াইও নেই, শুধু গভীর এক চাপা কষ্ট। অর্ণ তীক্ষ্ণ তাকিয়ে থাকে বিন্দুর চুপসে যাওয়া মুখের দিকে। সে পুনরায় গম্ভীর রাশভারী গলায় শুধালো, বাধ্য করিস না কঠোর হতে চড়ুই। আমি নরম নই, শুধু ধৈর্যশীল। আমি যতটা চুপ ততটাই বিধ্বংসী। যদি সমাজ সংসারের আড়ালে পালাতে চাস তবে যা করব তা তোর সীমা ছাড়িয়ে দেবে। তুই তোর জগৎ হারাবি, তবু আমি একটুও কাঁপবো না। অর্ণর শীতল হুমকিতে কেঁপে উঠল বিন্দু। শুধু বুক ভরে নিঃশ্বাস নেয়, চোখ নামিয়ে দৃষ্টি রাখে কোলের কাছে। গাড়ির কাছে জমে থাকা কুয়াশার মতো তার মনের ভেতরেও জমে থাকা হাজারটা অপ্রকাশিত কথা। অর্ণ তার দৃষ্টির বাঁধন ছাড়ে না, গভীর কঠোর এক দৃষ্টিতে চেয়ে থাকে মেয়েটির ভীত মুখশ্রীর দিকে। মুহূর্তটি যেন থেমে যায়। অর্ণর শেষ কথার পর গাড়ির ভেতর নেমে আসে মৃত্যুর সম নীরবতা। বিন্দু কিছু বলে না, শুধু আস্তে করে দরজার ল্যাচ টেনে গাড়ি থেকে নেমে পড়ে। পায়ের নিচে ধুলোমাখা পিচ ঢালা রাস্তাটা যেন হঠাৎ ঠান্ডা হয়ে ওঠে। শেখ বাড়ির দিকে এক পা বাড়াতেই তার বুকের ভিতর গুমোট একটা কষ্ট জমে ওঠে। যত কদম সামনে যায় ততই যেন তার শ্বাস ভার হয়ে আসে। যে বাড়ির দরজায় একদিন তার মা নববধূ হয়ে পা রেখেছিল, আজ সেই একই দরজায় সে ফিরছে বউ হয়ে। কিন্তু এই আগমনে নেই কোনো শঙ্খধ্বনি, নেই কোনো উলুধ্বনি, আছে কেবল লজ্জা, গ্লানি আর ঘৃণায় জড়ানো এক অপমানিত শূন্যতা। এই কি তবে তার নিয়তি? মায়ের মতোই এই বাড়ির উঠোনে নিজেকে বিলিয়ে দেওয়া? অথচ সে তো কখনো চায়নি এই জীবন, এই সম্পর্ক, এই পরিচয়। বিন্দু দাঁড়িয়ে পড়ে কিছুক্ষণ, চোখ তুলে তাকায় শেখ বাড়ির ঐতিহ্যবাহী বিশাল বাড়িটির দিকে। মনের ভেতরে একটি দমবন্ধ হাহাকার ছটফট করতে থাকে, কিন্তু সে কোনো শব্দ করে না, সে কাঁদে না, ফিরেও তাকায় না। পেছনে তখনও দাঁড়িয়ে অর্ণর গাড়িটা, চুপচাপ নির্লিপ্ত। কিছু মুহূর্ত পর গাড়ির ইঞ্জিন স্টার্ট হয়, নির্বিকারভাবে গাড়ি ঘুরে যায়। অর্ণ গাড়ির জানালার দিকে তাকায় না, বিন্দুকে ওখানেই রেখে নিজের গন্তব্যে চলে যায়। পেছনে ফেলে যায় বিন্দুর সব না বলা কথা, অভিমান এবং অনাহুত বোধ। বিন্দু তখন শেখ বাড়ির দিকে আর এক কদম এগোয়, শরীর এগোয়, কিন্তু মন পিছিয়ে পড়ে সেই গাড়ির সিটে, সেই চিৎকারহীন চোখের দিকে।
যেখানে কোনো ভালোবাসা নেই, নেই কোনো ঘৃণা, আছে কেবল এক ভয়াবহ অধিকার বোধ। শেখ বাড়ির আশপাশ নিস্তব্ধ, সবাই বাইরে, বাড়িটা আজ যেন হঠাৎ নিঃসঙ্গ। রাসেল খান চলে যাচ্ছে সেই তোড়জোড় চলছে, আর ঠিক সেই সময় গেটের দিক থেকে কমলা রঙের সালোয়ার কামিজে মাথায় ওড়না টেনে গুটি গুটি পায়ে এগিয়ে আসে বিন্দু। তার পা দুটো যেন কাঁপছে, বুকের ভেতরটা ধরফর করছে। হঠাৎই বিন্দুকে দেখে মীরা চপ্পল পায়ে ছুটে এসে শক্ত করে জড়িয়ে ধরে মেয়েকে, কিন্তু বিন্দু যে কোনো প্রতিক্রিয়া দেয় না, মার স্পর্শে গলতে চায় না, নিজেকে শক্ত করে দাঁড় করিয়ে রাখে। চোখের কোণ ভিজে উঠেছে ঠিকই, কিন্তু সে কাঁদে না। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, অথচ দমিয়ে রাখে নিজেকে। বুকের ভেতর এক অদৃশ্য কান্না গুমড়ে মরে। মীরা বিন্দুর কপালে মাথায় একের পর এক চুমু দিয়ে অস্থির হয়ে বলে ওঠে, বিন্দুকণা, মা আমার, তুই ঠিক আছিস তো? বিন্দু হা করতে গিয়েছিল, ঠিক তখনই পেছন থেকে হঠাৎ রুহি এসে ঝাঁপিয়ে পড়ে ওর বুকের মাঝে। কান্না ভেজা গলায় বলে ওঠে, ফুল তুই ঠিক আছিস? কাল সারাদিন একটা কথাও বলি না, জানিস না তুই কথা না বললে আমার বুকটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। বিন্দুর চোখের কোণ বেয়ে নেমে আসে এক ফোঁটা জল, তবুও সে মুচকি হাসে। কে বলেছে তাকে কেউ ভালোবাসে না? এই যে এই মেয়েটা, যে তাকে নিঃস্বার্থভাবে হৃদয় ভরা ভালোবাসে। বিন্দু ঢোক গিলে একটু থেমে গলা নামিয়ে খুব আস্তে বলে, সরি। সে শব্দে লুকানো থাকে ভালোবাসা, অনুশোচনা, আত্মসমর্পণ আর অব্যক্ত কান্না। চোখে মুখে ক্লান্তির ছায়া, তবু নিজেকে শক্ত করে রাখার আপ্রাণ চেষ্টা। রাসেল খান এগিয়ে এসে হালকা হাসলেন। তিনি স্নিগ্ধ গলায় বললেন, যাক আম্মু, শেষ মুহূর্তে হলেও দেখা হলো। তোমাকে দেখে মনে শান্তি পেলাম। বিন্দু চোখের জল গোপন করতে কপালের পাশে কাপড় টেনে তুলল, মাথা নিচু করে বলল, আপনারা চলে যাচ্ছেন এত তাড়াতাড়ি? রাসেল খান মাথা নাড়লেন। হ্যাঁ আম্মু, ফিরতেই হচ্ছে। তবে যাওয়ার আগে একটা কথা বলি, পরের বার যখন আসবো তখন কিন্তু আর অতিথি মনে করবেন না। এই বাড়ির পুত্রবধূ হিসেবে কিন্তু আমার যত্ন চাই, বুঝলেন? পুত্রবধূ বিন্দু একমুখ কষ্টের হাসি নিয়ে মৃদু গলায় বলল, অবশ্যই, আবার আসবেন ফুপা। সন্তুষ্ট হলেন রাসেল খান। ভদ্রলোক ঘাড় নেড়ে সম্মতি দিল। হেনা খান ঠোঁটে হাসি ঝুলিয়ে থাকলেও চোখে পড়ে আছে একরাশ কুয়াশা। সাজ্জাদ রেজা মৃদু গলায় মীরাকে উদ্দেশ্য করে বললেন, ওকে ভেতরে নিয়ে যাও মীরা। মীরা এগিয়ে এলো, কিন্তু বিন্দু হাঁটবার আগে হেনা খান তার পাশে এসে নিঃশব্দে ফিসফিসিয়ে বলল, যত ইচ্ছা হাসো এখন, যতদিন ঘুড়ির মতন উঠতে পারো উড়ে নাও, কিন্তু মনে রেখো তোমার এই সংসার বেশি দিন থাকবে না। এই বাড়ির বউ হয়ে রাজরানী হয়ে থাকবে ভেবেছো? আমি থাকতে তোমার সেই আশা কোনোদিনও পূর্ণ হবে না। আমি তোমাকে এই বাড়ির বউ হয়ে বেশি দিন থাকতে দিব না। এমন শীতল হুমকিতে বিন্দুর গায়ে কাটা দেয়। বিন্দু স্তব্ধ, নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। তার কাঁধে যেন জমে ওঠে শীতল কোনো ছায়া। পা যেন হঠাৎ ভারী হয়ে আসে। মাথা নিচু করে এগিয়ে যায়, আর পিছনে ফেলে আসে হেনা খানের বিষাক্ত চাহনি। হেনা খান যেন তার চাহনিতেই ধ্বংস করে দিতে চায় বিন্দু নামের কোমল মেয়েটিকে। আকাশে পাখিদের সারি ফিরছে নীড়ে। মাঠের ঘাসে ঝিরিঝিরি বাতাস গোধূলির হাওয়ায় ভেসে আছে এক অদ্ভুত বিষণ্ণতা। ড্রয়িং রুমে বসে টিভির পর্দায় চোখ রেখেছে বৃষ্টি আর ঝর্ণা। পর্দায় চলা দৃশ্য দেখে মাঝে মধ্যে হেসে উঠছে দুজনেই, যদিও মনটা যেন একেবারে মগ্ন নয় কারোরই। হঠাৎ করে কলিং বেলের তীক্ষ্ণ শব্দে চমকে ওঠে তারা। পরপর 2 বার 3 বার ঘন ঘন বেল বাজতেই ঝর্ণা উঠে দাঁড়াতেই বৃষ্টি বাদ সাধলো, বলল, তুমি বসো, আমি যাচ্ছি। এই অসময়ে আবার কে আসবে এমন? বিরক্ত মুখে দরজার দিকে এগিয়ে গেল বৃষ্টি। কলিং বেলের শব্দে কপাল কুঁচকে এলো তার। মরার মতো বেল বাজায় কোন হালায়? মনে মনে বকতে বকতে এগিয়ে গেল বৃষ্টি। দরজা খুলতেই চোখ বড় বড় হয়ে গেল তার। দরজার সম্মুখে দাঁড়িয়ে আছে মেহেদি। নীল রঙের চেক শার্ট গায়ে, গায়ের ঘামে ভেজা কাপড় যেন তার বুকের সাথে আটকে আছে। মুখে একরাশ ক্লান্তি। খাম্বার মতো দাঁড়িয়ে থাকবি নাকি ভেতরে ঢুকতে দিবি? চেনা কণ্ঠে খোঁচা মারা বিরক্ত ভঙ্গিতে বলল মেহেদি। বৃষ্টি ভ্যাবাচাকা খেয়ে একপাশে সরে গেল।
সে তো দাঁড়িয়েই গেছিল যেন হঠাৎ থেমে যাওয়া সময়ে। মেহেদি ঘরে ঢুকে ঝর্ণার বিপরীত পাশে সোফায় বসে পড়ল। ঝর্ণা বিস্ময়ে তাকিয়ে থেকে বলে উঠল, আপনি কে ভাই? কোথা থেকে পথ ভুলে এসেছেন? মেহেদি হেসে বলল, কেমন আছিস আপু? শরীর স্বাস্থ্য ভালো তো? তোর কাছে আমি কি এক্স বোন হয়ে গেছি রে নাকি? খোঁজ খবর কিছুই নেই। আদৌ মনে আছে তোর একটা বড় বোন আছে? এই না সেদিনই এসেছিলাম। অবাক হয়ে বলে উঠল মেহেদি। সেদিন? সে আরও 2 সপ্তাহ আগের কথা। মেহেদি, আগে তো একদিন না আসলে পরদিন ঠিক এসে হাজির হতিস, আর এখন খুঁজেও তোকে পাওয়া যায় না। কি এমন ব্যস্ততা তোর জীবনে? এই তো বন্ধু বান্ধবের সঙ্গে একটু আড্ডা দিতে যাই, সময় হয়ে উঠবে না আসার। তবে ভাইয়ার কাছ থেকে তো তোমার খবর রোজই নেই। ঝর্ণা এবার চোখ টিপে বলে উঠল, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন বৃষ্টি?